হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষে দিকে 18 পেজ 261 23 নম্বর প্রশ্ন শুরু করছি। প্রশ্নটা ভালো প্রশ্ন, অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট বলতে আমি বলছি না যে পরীক্ষার পক্ষে ইম্পর্টেন্ট, শুধু এর প্রশ্নটাই খুব সুন্দর আর কি, বেশ ভালো প্রশ্ন। তো শুরু করা যাক। 20 সেমি, 15 সেমি, 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর এর সঙ্গে দিয়ে দিয়েছে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল কত। আমরা স্টেপ বাই স্টেপে যাব। প্রথমত অন্তর্বৃত্তটা আগে কাজ করে নিই, তারপর পরিবৃত্তের ব্যাপারে আসছে। অন্তর্বৃত্তটা একটু বোঝার ব্যাপারে বেশি প্রয়োজনীয় বিষয় আছে। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করো না, 20, 15 আর 25 সেমি বাহু বিশিষ্ট। তাহলে মনে করো এটা একটা ত্রিভুজ, যার এটা 15 সেমি, এটা 20 সেমি, এটা 25 সেমি বাহু। এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ চাইছে, পরিবৃত্তটা পরে দেখা যাবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ চাইছে আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলও চাইছে। তাহলে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে নিই। এই হলো অন্তর্বৃত্ত। এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি দরকার হয়, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? এইটাকে মনে করো কেন্দ্র ধরে নিলাম। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করার জন্য এইটা ব্যাসার্ধ বলতে পারো, যেদিকে তুমি টানো ব্যাসার্ধ হবে, বা এইটা ব্যাসার্ধ বলতে পারো, বা এটাকেও ব্যাসার্ধ বলতে পারো। আমি বিশেষ করে কেন টানলাম, কারণ এগুলোই স্পর্শ করে আছে ত্রিভুজটাকে। তুমি নামকরণ দিয়ে দাও একটু, এ বি সি, আর এটাকে আমি মধ্যবিন্দুটাকেও দিয়ে দিলাম। এর ব্যাসার্ধ তুমি কি করে বার করবে সেইটা আসা যাক, তারপর তো ক্ষেত্রফলে অসুবিধা হবে না। সবার আগে তুমি এক কাজ করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করে নাও। আমি একটু স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, একসঙ্গে না বুঝিয়ে। প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করে নাও। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 3টে বাহু দিয়ে দিলে কি করতে হয়? অর্ধ পরিসীমার ফর্মুলায় বার করতে হয়, এস এর ফর্মুলা। তাহলে ত্রিভুজ এবিসি এর 3টে বাহু দিয়ে দিয়েছে। তাহলে ধরি এ সমান 20 সেমি, বি সমান 15 সেমি, সি সমান 25 সেমি। এরপর এবিসি যদি তুমি পেয়ে যাও, তারপর কি বার করতে হয়? ক্ষেত্রফল। আমি আবার বলছি, শুধু আগে ক্ষেত্রফল বার করে নাও, পরেরটা পরে আসছি। তাহলে ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস সি বাই 2, সরি ক্ষেত্রফল নয়, অর্ধ পরিসীমা আগে বেরোবে। 20 প্লাস 15 প্লাস 25 বাই 2, 5 5 10 0, হাতের হলো 1 3 4 5 6 30। তাহলে অর্ধ পরিসীমা হয়ে গেল 30 সেমি। এরপর ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসছে। ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মান বসাও। এস হলো 30, 30 মাইনাস এ ইন্টু 30 মাইনাস বি ইন্টু 30 মাইনাস সি।
30 ইন্টু 30 থেকে 20 গেল 10, 30 থেকে 15 গেল 15, 30 থেকে 25 গেল 5। এরপর পুরো ভেঙে দাও, আমরা পুরো ভেঙে নিচ্ছি। 30কে যদি ভাঙো 3 5 15, 15 দুগুণে 30, 10কে ভাঙো 5 দুগুণে 10, 15কে ভাঙো 5 3 15, 5। এত দুটা 3 বেরোলো, একটা 3, দুটো 5 বেরোলো, একটা 5, দুটো 2 বেরোলো, একটা 2, দুটো 5 বেরোলো, একটা 5। অল টোটাল আমাদের এরিয়া হচ্ছে 10, 5 3 দুগুণে 6, 6 5 30, 3 5 15, 150 বর্গ সেমি। দেখে না তার পর্যন্ত আমি ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই বার করব স্টেপ বাই স্টেপ। আগে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বার করে নাও, প্রথম কাজ তোমার শেষ হয়ে গেল। এরপর তুমি কি করবে তুমি দেখে নাও, আমি এটা মুছে নেব। এবারে দ্বিতীয় স্টেপটা আসছি অন্তর্বৃত্তের ক্ষেত্রফলে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলে যদি আমরা আসি, তাহলে আশা করি এটা দেখে নিয়েছো তোমরা। আমরা এটা মুছে নিচ্ছি। ঠিক আছে, প্রয়োজনে পজ করে নেবে। আমরা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে নিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করে নিয়েছি 150। এরপর তুমি একটু এখানে বুঝো এই ব্যাপারটা। আমরা যদি এই রেডিয়াসটা বার করব কি করে, আমরা এর সঙ্গে এইটাকে, এর সঙ্গে এইটাকে এবং এর সঙ্গে এটাকে যোগ করে দিলাম। এর আগের অঙ্কটা কি তার আগের অঙ্কটা সেম প্রসেসে হয়েছে, সেই ব্যাপারটা আর কি। আর আমি একটু নামকরণ দিয়ে দিচ্ছি। এটাকে মনে করো এবিসি হয়েছে, তাহলে এটাকে আমি ডি দিয়ে দিলাম, পয়েন্টটাকে ই দিয়ে দিলাম, এই পয়েন্টটাকে আমি এফ দিয়ে দিলাম, ডিইএফ, ডিইএফ। এইবারে আমি কি করব, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি আর প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল যোগ করব সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আবার বলছি, ঠিক করে মন দাও। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তিনটার যোগফল হয়। তাহলে এত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিসি এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিও এর ক্ষেত্রফল। এইবারে ত্রিভুজ এবিসি মানে তো 150, তাহলে এর জায়গায় আমি 150 লিখে রেখে দিলাম, 150 বর্গ সেমি বটে এটা। আর এদিকে তুমি এই ফর্মুলা ভাঙো, এ ও বি ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ বি, ইন্টু উচ্চতা কত ও এফ, প্লাস এই ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা ওডি, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা ওই। এইবারে এটা তো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এটা, তার মানে এটা আর এটা আর এটাও আর হবে। তাহলে তুমি যদি মানগুলো বসাও এখানে, তাহলে দেখো হাফ ইন্টু এবি কত 15 ইন্টু ও এফ কত আর, প্লাস হাফ ইন্টু বিসি হচ্ছে 25 ইন্টু ওডি আর, আবার হাফ ইন্টু এই 20 ওই আর, সমান কমন নিয়ে নাও, হাফ কমন চলে যাবে আর আরও কমন চলে যাবে।
পড়ে রইল হাফ হাফ হাফ, বেরিয়ে গেল আর 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 বেরিয়ে গেল, 15 প্লাস 25 প্লাস 20, পাঁচ পাঁচ 10 শূন্য, হাতের হলো 1 3 4 5 6, 60 হচ্ছে। আর একবার দেখে নিই, 20 20 40 50 60, 60 হলো। এইবার তুমি ভাবো এদিকে কত আছে 150, তাহলে শর্তানুসারে আমরা চলে আসছি এতএব শর্তানুসারে 1/2 ইন্টু আর ইন্টু 60 সমান কত 150। দেখে নাও এটা সমান 150 স্কোয়ার, স্কোয়ার বর্গ সেমি। আমি লিখতেই পারি, কাটাকাটি করে নাও, 2 30 60, 3 5 15, এত আর সমান কত হয়ে গেল 5 সেমি। রেডিয়াস সমান আমাদের 5 সেমি বেরিয়ে গেল এখানে, এইটাই আমাদের দরকার ছিল বাস। এবারে যদি ব্যাসার্ধ বেরিয়ে গেল, এটা কি পেলে তুমি, অন্তর ব্যাসার্ধ পেলে 5 সেমি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেলে তুমি 5 সেমি। এত অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বার করে নিচ্ছি, তাহলে এত শেষ কাজে আসছি এখানে। আমরা দেখে নাও, আমরা অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা এখানে বার করে নিচ্ছি, এতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, আর তো 5, 22 7 ইন্টু আর স্কোয়ার মানে 5 ইন্টু 5, কাটাকাটি করে নি, যাবে না, তাহলে আমরা গুণ করে ভাগ করে নিচ্ছি, 22 কে 25 দ্বারা, 5 দুগুণে 10 শূন্য, হাত রইল 10 আর 1 11, 22 দুগুণে 44, 550 বাই 7, 550 বাই 7, 7 দ্বারা 7 8 56, 7 7 49, 50 6 7 8 56 4, 78 পূর্ণ 4 এর 7 বর্গ সেমি, 78 পূর্ণ 4 এর 7 বর্গ সেমি আমাদের প্রথম উত্তর হয়ে গেল। এটা ক্ষেত্রফল কত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, একটু ঠান্ডা মাথায় পুরো হিসাবটা ঠিক করে দেখে নেবে, তোমাকে আর কোনোদিন ভাবতে হবে না এটা নিয়ে। চলে আসছে আমরা দ্বিতীয় স্টেপটায়, এত পর্যন্ত আশা করি ঠিক আছে, মুছে দিচ্ছি আমরা, দেখে নাও বাকিটা। তাহলে আমরা এটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমরা আসছি সেম প্রশ্নেরই পরিবৃত্ত। আমি মুছে দিলাম এটা, নাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে, পুরোটা খিচুড়ির মতো হয়ে যাবে অন্তর্বৃত্ত পরিবৃত্ত, যার জন্য আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার পরিষ্কারভাবে আরেকবার পরিবৃত্তটা দেখে নেওয়া যাক। তাহলে একটা ত্রিভুজ দিয়েছে যেটা 20 15 25, এর পরিবৃত্তর ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ। তো তুমি লক্ষ্য করো, যদি বিষমবাহু ত্রিভুজ হয়, মনে করো এটা দিয়েছে, এটা 20 সেমি 15 সেমি 25 সেমি, তো বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহু যদি না মিলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যই হলো যে বিষমবাহু ত্রিভুজের যদি তুমি পরিবৃত্ত অঙ্কন করো, এই দেখো আমি পরিবৃত্ত অঙ্কন করছি, বিষমবাহু ত্রিভুজের যদি তুমি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে বৈশিষ্ট্যই হলো যে বিষমবাহু ত্রিভুজের যেটা বৃহত্তম বাহু তার ঠিক মধ্যবিন্দুটাই পরিবৃত্তের কেন্দ্র হবে। আমি আবার বলছি, বিষমবাহু ত্রিভুজ যদি তিনটা বাহু অসমান হয়, তাহলে তার বৈশিষ্ট্যই হলো যে তার যেটা বৃহত্তম বাহু তার মধ্যবিন্দুটাই ওই পরিবৃত্তের কেন্দ্র হবে। তার মানে তুমি ডাইরেক্টলি ব্যাসার্ধটা পেয়েই যাচ্ছ। পুরোটা যদি 25 হয়, তার অর্ধেক 12 12.5। আমি ভাষাটা একটু লিখে নিব, যেটা আমি বলছি সেটা তোমাকে একটু যুক্তি দেখাতে হবে কেন ধরে নিলে ওটা। তাহলে আমরা ভাষাটা লিখছি, যেহেতু বিষমবাহু তিনটে বাহু অসমান, তাই বিষমবাহু, যেহেতু বিষমবাহু
ত্রিভুজের বৃহত্তম বাহুর মধ্যবিন্দু ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয়। এতএব তাহলে আরো বলুন, বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহুর মধ্যবিন্দুটাই পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ আর হবে 25-এর অর্ধেক, 25/2 সেমি। তাহলে তুমি পেয়ে গেলে বৃত্তের ব্যাসার্ধ 25/2। তাহলে যদি বলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে তুমি মানটা লিখতেই পারো 12.1/2 সেমি। এটা আমার একটা উত্তর হয়ে গেল পরিবৃত্তের ব্যাসার্ধ। এবারে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কোনো অসুবিধা নেই, অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল হচ্ছে πr² π22/7 ইন্টু r² মানে 25/2 ইন্টু 25/2 2 11 22 11 ইন্টু 25 ইন্টু 25/7 2 14। তাহলে আমরা 25 25 11 25 25 625 হয়ে যাবে ইন্টু 11 5 2 7 6 2 8 6875 6875/14 14 দ্বারা ভাগ করে দিচ্ছি, 4 14 56 7 4 9 36 3 10 11 12 5 14 1 14 491 পূর্ণ 1 14 491 পূর্ণ 1 14 491 পূর্ণ 1 14 বর্গ সেমি। বাস উত্তর হয়ে গেল এটা। এরপর চলে আসছে আমরা পরের প্রশ্ন। আশা করি বুঝতে এটা অসুবিধা হয় না। তো এই সেটটা চলে আসছি 24-এর প্রশ্ন। চলে আসছে আমরা 24-এর প্রশ্ন। জয়া বাবাজি একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। একটা বর্গক্ষেত্র, তার ভেতরে একটা বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের বাইরে আছে। খেপা পাগলার মতো কাজ করেছে। যার প্রত্যেকটা বাহু 4√3 সেমি। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, ছবিটা একটু দেখা যাক কি হতে পারে। ছবিটা একটা বর্গক্ষেত্র এঁকেছিল, ভালো করেছিল। তাহলে আমরা সেই ভালোটা করে দিই। মনে করা যাক এটি বর্গক্ষেত্র, দেখাচ্ছে পুরো বর্গক্ষেত্রই। এর অন্তর্বৃত্ত অঙ্কন করলো। বেশ, আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করে নেব। অন্তর্বৃত্ত আমরাও অঙ্কন করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেছে। এতটা পর্যন্ত ভালোই ছিল। এরপর আরো কি করেছে, ওই বৃত্তটা আবার, ওই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, ওই বৃত্তটা আবার একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। ওই যে বৃত্তটা দেখাচ্ছে ওটি আবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্ত মানে বাইরে আছে, তার মানে সমবাহু ত্রিভুজটা আবার ওর ভেতরে ঢুকে আছে। তার এখানে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে দাও।
বাহ, খুব সুন্দর হয়েছে। মনে করো এটা সমবাহু ত্রিভুজ হলো। এই যে সমবাহু ত্রিভুজটা, তাহলে ওই ত্রিভুজ, ওই বৃত্তটা আবার একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। এই প্রত্যেকটা বাহু 4√3, এই সমবাহু ত্রিভুজটার বাহু 4√3। তার মানে এটাও 4√3, এটাও 4√3 সেমি, আর এটাও 4√3 সেমি। ভেবে দেখো, প্রশ্ন হচ্ছে এই যে বাইরে বর্গক্ষেত্রটা পড়ে আছে, এর কর্ণ কত হবে? এই বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? কর্ণটা এখন টানছি না। তার মানে তুমি ভাবো পুরো প্রশ্নটা, এটা ছেড়ে দাও এবারে। বর্গক্ষেত্রের ভেতরে আছে বৃত্ত, বৃত্তের ভেতরে আছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ থেকে বেরিয়ে বর্গক্ষেত্রে আসতে হবে, তবে তুমি এই বর্গক্ষেত্রের কর্ণ পাবে। বর্গক্ষেত্রের কর্ণ যদি পেতে হয় তাহলে বর্গক্ষেত্রে তোমাকে আগে বাহু বার করতে হবে। বাহু পেলে তুমি কর্ণ পেয়ে যাবে। বর্গক্ষেত্রে বাহু কি করে পাবে? বর্গক্ষেত্রে বাহু বৃত্ত থেকে বর্গক্ষেত্রে বাহুতে আসবো। আমি পুরো স্টেপটা বলে নিই আমি কি করব। প্রথমে লক্ষ্য করো, একটা পিঁপড়া উঠছে। প্রথমে লক্ষ্য করো, সমবাহু ত্রিভুজ দিয়েছে। সমবাহু ত্রিভুজ থেকে তুমি বৃত্তে কি করে আসবে? রিলেশন খেয়াল করো, সমবাহু ত্রিভুজ থেকে বৃত্ত। আমি যদি একটা লম্ব টানি, তাহলে মনে করো আমি এতটা টেনে দিলাম সাপোজ, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ থেকে বৃত্ততে আসতে হচ্ছে আগে। বৃত্ত আমি কি করে আসব? এটার জন্য তোমাদের মনে করিয়ে দিই, আমি একটা কথা বলেছিলাম যে কোনো ত্রিভুজের বাইরে বা ভেতরে বৃত্ত হলে কি হয়, এই যে ত্রিভুজের লম্বটা মনে করে দেখো, এর এইটা ভর কেন্দ্র মনে করো। এই ভর কেন্দ্রে যদি পরিবৃত্ত হয়, এই উপর অংশটা কত? 2/3, আর নিচের অংশটা কত? 1/3। নিশ্চয়ই মনে আছে, এর আগের 2-3টা অঙ্কতে হয়েছে একই রকম। তাহলে যদি পরিবৃত্ত হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? এর যেটার উচ্চতা তার 2/3 অংশ। আর যদি বৃত্তটা ভেতরে হতো তাহলে ওর 1/3 অংশ ব্যাসার্ধ হতো। তুমি এখানটা লক্ষ্য করো, এখানে এই যে তুমি উচ্চতাটা পাচ্ছ। আচ্ছা, আমি এটা আগে টানছি না, এটা বুঝতে অসুবিধা হবে। এর ভর কেন্দ্র এইখানে আছে মনে করো। তাহলে এই ভর কেন্দ্রের পরিবৃত্ত যদি হয়, ত্রিভুজের পরিবৃত্ত যদি হয়, তাহলে উচ্চতার কত অংশ হবে? 2/3 অংশ হয়। দেখো কেন্দ্র বটে, এর যেটা ভর কেন্দ্র বৃত্তের সেটা কি কেন্দ্র। আবার বলছি, ত্রিভুজের যেটা ভর কেন্দ্র উচ্চতার উপরে থাকে, সেটা পরিবৃত্তের কেন্দ্র ওর উপরে আছে। এইটাই পরিবৃত্তের কেন্দ্র, যেটা ওর ভর কেন্দ্র। এর এইখান থেকে এইটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুমি কি করবে? স্টেপটা আমি মনে করে দিই। স্টেপটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করো, উচ্চতার 2/3 অংশ হবে এর ব্যাসার্ধ। পরিষ্কার করে যদি আমি কথাটা বলি, তাহলে আমি সমবাহু ত্রিভুজের বাহু জানি। সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে 4√3 সেমি। এতই। উচ্চতা কত হবে? নিশ্চয় মনে আছে, উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু, বাহু হচ্ছে 4√3, 2 2 4, 2 ইন্টু √3 গুণ হলে গোটা 3, 6 সেমি। তাহলে তুমি পেয়ে গেলে ত্রিভুজটার উচ্চতা 6 সেমি। এবার আরেকবার ঠিক করে নাও, আমি খুব তাড়াতাড়ি বলছি। ত্রিভুজের যদি পরিসীমা হয়, তাহলে ত্রিভুজের যদি পরিবৃত্ত হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? উচ্চতার 2/3 ভাগ। তাহলে এতএব পরিবৃত্তের ব্যাসার্ধ
পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ত্রিভুজের উচ্চতার দুয়ের তিন অংশ। বারবার বললে হয়তো তোমরা বিরক্ত হবে, আগেও বুঝিয়েছি, তাও আগে বলে নিলাম কথাটা। আর যদি অন্তর্বৃত্ত হতো তাহলে ব্যাসার্ধ একের তিন অংশ হতো, উচ্চতার একের তিন অংশ। তাহলে ত্রিভুজের উচ্চতা 6, তার 2/3 4 সেমি। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল 4 সেমি। এবার পরিবৃত্তের যদি ব্যাসার্ধ হয় 4 সেমি, লক্ষ্য করো এখান থেকে এতটা ব্যাসার্ধ ধরেছি, তাহলে পুরো বৃত্তটার ব্যাস কত হবে ভেবে দেখো। এত পরিবৃত্তের ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ 2r, 8 সেমি। এবারে পরিবৃত্তের ব্যাস মানে কি পড়ে দেখো না, পরিবৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের কি বাহু। ছবিতে দেখতে পাবে পরিবৃত্তের যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রের বাহু। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান কত হবে? ওইটাই 8 সেমি। এবার বর্গক্ষেত্রে যদি বাহু পাও, বর্গক্ষেত্রের কর্ণ কি করে পাবে? জাস্ট ফর্মুলা। অতএব বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু বাহু, তার মানে √2 ইন্টু 8, তার মানে 8√2 সেমি। বাস, বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেল। দেখে নাও, কোনো অসুবিধা আছে? পুরোটা ক্লিয়ার হয়ে গেছে এখানে। আমি খুব সংক্ষেপে বলে নিই তাহলে। আমি প্রথমে দেখে না, আমি প্রথমে কি করেছি বলে নিই। বর্গক্ষেত্র ত্রিভুজের বাহু দিয়েছে, ত্রিভুজের বাহু থেকে আগে তুমি উচ্চতা বার করে নাও। ত্রিভুজের বাহু থেকে উচ্চতা বার করে নিলাম। যদি পরিবৃত্ত হয় তাহলে ত্রিভুজের উচ্চতার 2/3 অংশটা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ। এ দেখো এইখান থেকে এটা হলো আর আরটা, এইটাকে বিট করে ঘুরেছে, তাহলে তার থেকে তুমি আর বার করে নিলে, আর থেকে তুমি ব্যাস বার করে নিলে, আর এর যা ব্যাস এর তা বাহু। এত বর্গক্ষেত্রের বাহু যদি জানো, কর্ণ বার করে নিলে। ছোট্ট বিষয় ছিল।